আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক আইন মেনে ভারতের কাঁটাতারের বেড়ায় আপত্তি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়ে বন্ধুত্বের কথা বলা অবান্তর, ক্ষুব্ধ নাহিদ ইসলাম। ধারাবাহিক সিলিন্ডার বিস্ফোরণ ও তিতাসের গ্যাস লাইন লিকেজে অগ্নিকাণ্ডে আতঙ্কিত নারায়ণগঞ্জবাসী। ১.৫ বছরে ৩৫০ দুর্ঘটনায় মারা গেছে শতাধিক মানুষ। পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তীব্র গরমে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা, ১৩ বাংলাদেশের মৃত্যু। এবং ইরান যুদ্ধে অচল অবস্থা কাটাতে চায়নার সহায়তা প্রয়োজন পড়বে না আত্মবিশ্বাসী ট্রাম্প। ৪ দিনের সফরে বেইজিংয়ের পথে মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাতারাতি দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে সরকার দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় দুর্নীতি দমনে তরুণদের সহায়তা চান তিনি। অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। তার মতে যে কোনো সংকট সমাধান হতে হবে সংসদে আলোচনার টেবিলে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল। এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো? এটা আমরা যেটা চেষ্টা করছি, এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হার্টে ব্লক শনাক্ত হয়েছে। জরুরি ভিত্তিতে তার হার্টে রিং স্থাপন করা হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডক্টর AKM ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্য ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে কার্ডিওলজিস্ট ডক্টর স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনীতে ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্ট করা হয় এবং একটি রিং স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে কোনো ধরনের পুশিন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে এটি নিয়ে আলোচনা হতে পারে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। এজন্য বডি অন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির সপল। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে 1.5 মাসের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কথা জানান। সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের 2216 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 1653 কিলোমিটারে বেড়া দিয়েছে ভারত। বাকি 563 কিলোমিটারেও বেড়া দিতে চাইছে দেশটি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা নিয়ে উদ্বেগের কিছু নেই, সতর্ক আছে বিজিবি। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনো রকমের পুশিং না হয় সেটার ব্যবস্থা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা।
তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি। সম্প্রতি বঙ্গোপসাগরের উপর দিয়ে মিসাইল পরীক্ষা চালায় ভারত। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গোপসাগরের উপর দিয়ে ইন্ডিয়া যে অগ্নি-5 পরীক্ষা চালিয়েছে, আমি জানি না। তুই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে ও পরে 14 দিন সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হটলাইন চালু করা হচ্ছে। বিরোধী দলীয় নেতা চাঁদাবাজির যে অভিযোগ করেছেন তার তালিকা দেওয়ার আহ্বানও জানান তিনি। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। চাঁদাবাজি যাতে না হয় সেজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি অন ক্যামেরা দিয়েছি। সিভিল ড্রেসে থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে। কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চামড়া পাচার যাতে না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ আর তিতাসের গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নারায়ণগঞ্জবাসী। গত 1.5 বছরে জেলায় সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস লিকেজের কারণে 350 দুর্ঘটনায় মারা গেছে শতাধিক মানুষ। সম্প্রতি পরপর 2টি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন এবং একজন মারা যান। কেন থামছে না এই মৃত্যুর মিছিল, দায় কার? এ নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এখন নারায়ণগঞ্জবাসীর জন্য এক আতঙ্কের নাম। অজানা আতঙ্কের মধ্যে দিন কাটছে শিল্পনগরীর বাসিন্দাদের। পরিসংখ্যান বলছে 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের 12 মে পর্যন্ত জেলায় 275টি গ্যাস দুর্ঘটনায় মারা গেছে শতাধিক মানুষ। সর্বশেষ গত 10 ও 11 মে ফতুল্লার উত্তর ভুঁইগড় ও কুতুবপুরে পৃথক 2টি বিস্ফোরণে দগ্ধ হন 9 জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ নির্বিকার। আমরা মারাত্মকভাবে আতঙ্কিত এবং আমরা খুবই অ্যাকচুয়ালি হতাশ। একই সাথে 4 জন লোক দগ্ধ হয়েছে, তাদেরকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারটা কিন্তু দেখা যাবে যে শুধুমাত্র তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফলতির কারণে হয়েছে। গত বছর 3রা মার্চ সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের 4 জন এবং 23শে আগস্ট হিরাঝিল এলাকায় 1 মাস বয়সী শিশুসহ একই পরিবারের 7 জনের মৃত্যু হয়। গত 7ই মে শহীদনগর এলাকায় ড্রেনের ভেতরে তিতাসের পাইপ লিকেজ থেকে আগুন লাগলে অল্পের জন্য রক্ষা পায় পুরো এলাকা। অবকাঠামোগত দুর্বলতা আর জরাজীর্ণ পাইপলাইনের কথা স্বীকার করলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ দিচ্ছে কেবল সংস্কারের আশ্বাস। অনেক আগের পাইপলাইন, এগুলো দেখা গেছে প্রায় 15-20 ফিট নিচে চলে গেছে। তো ওইগুলো আমরা ঠিকাদারের মাধ্যমে রিপেয়ার করি। আমরা এই লিকেজগুলো খুব গুরুত্ব সহকারে দেখি, কারণ এই লিকেজ থেকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে ফায়ার সার্ভিস বলছে সচেতনতার অভাব এবং কারিগরি ত্রুটি এসব দুর্ঘটনার মূল কারণ। তিতাসের যে প্রতিষ্ঠান আছে তাদেরকে আরো তদারকি করতে হবে, তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে এবং পাশাপাশি মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য যে অ্যাওয়ারনেসের যে দরকার সেটা তাদেরকে আরো বৃদ্ধি করতে হবে। নিরাপদ নগরী গড়তে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তিতাস সরাসরি আমাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান না, কিন্তু অবশ্যই জেলা প্রশাসক হিসেবে আমাদের সকল ডিপার্টমেন্টেরই সমন্বয় করার তো অবশ্যই দায়িত্বপ্রাপ্ত। সেই হিসাবে তাদের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলবো। যদি তাদের কোনো ধরনের কোনো বিষয় থেকে থাকে সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে অবশ্যই আমরা এই বিষয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেব। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়, আসে নানা আশ্বাস, তবে বাস্তবে কাটছে না গ্যাস বিস্ফোরণে মানুষের এই মৃত্যুর মিছিল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আজ বিক্রি হচ্ছে 23শে মে যাত্রার টিকিট। আগামী 14, 15, 16 ও 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মে টিকিট পাওয়া যাবে। আর ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21শে মে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি, যুক্ত হচ্ছে তার সাথে। তুহি, টিকিট কেনায় লাইন কেমন দেখছেন? আপনি যেমনটি
বলছিলেন, আজ থেকে কিন্তু শুরু হয়েছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ যে মানুষের ঈদযাত্রা শুরু হবে, সেই ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আজকে যে টিকিটটি দেওয়া হয়েছে 23 তারিখে, 23শে মে টিকিট দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে পশ্চিমাঞ্চলে যে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে, সেই টিকিট কেনার জন্য প্রায় 60 লাখ মানুষ চেষ্টা করেছেন। আপনি জানেন শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, যে কারণে স্টেশনে টিকিট কাউন্টারগুলো ফাঁকা। স্টেশনে টিকিট কাউন্টারগুলোতে কারো আসার প্রয়োজন হচ্ছে না, সবাই নিজের ঘরে থেকে বা ডিভাইসের মাধ্যমে অনলাইনে তথ্যগুলো তাদের জমা দিয়ে সেখান থেকে কিন্তু টিকিট নেওয়ার সুযোগটি পাচ্ছেন। আমরা রেল সূত্রে যতটুকু জানতে পেরেছি যে অন্য জায়গাগুলোতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের যে টিকিটগুলো সেটি বেলা 2টায় দেওয়া হবে। এছাড়া টিকিট সংক্রান্ত নির্দেশনায় যেটি বলা হয়েছে, রেল কর্তৃপক্ষ বলেছে যে এই অগ্রিম ও ফিরতি যাত্রার যে ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন, এর বেশি কিন্তু কোনো যাত্রী টিকিট কিনতে পারবেন না। এছাড়া বিক্রিত যে টিকিট এটি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। আর যাত্রা শুরুর ঠিক 2 ঘন্টা আগে ট্রেনগুলোর নিম্ন শ্রেণীর যে টিকিটগুলো রয়েছে সেই সংখ্যার 25% স্ট্যান্ডিং টিকিট রেলওয়ে বিক্রি করবে। এবার ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন চলবে। এই ট্রেনগুলোর মধ্যে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে চলবে তিস্তা স্পেশাল এবং চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে চাঁদপুর স্পেশাল। এই দুটি ট্রেন 25 মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী 3 দিন চলাচল করবে। এছাড়া ঈদের আগে 24 থেকে 26 মে পর্যন্ত 3 দিন এবং ঈদের পর আরও 3 দিন জয়দেবপুর পার্বতী রুটে পার্বতী স্পেশাল চলবে। অন্য 4টি বিশেষ ট্রেন শুধুমাত্র ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগার উদ্দেশ্যে যাত্রী পরিবহন করবে। এবং কোরবানির পশু পরিবহনের জন্য 22 তারিখ 2টি এবং 23 তারিখ একটি বিশেষ ট্রেন চলবে। এগুলো দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে কমলাপুরে এসে থামবে। তেজগাঁও এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনেও এই ট্রেনগুলো থামবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যেই ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরু হলো আজ থেকে এবং অনলাইনে শতভাগ ট্রেন বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শারমিন, তুহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। তাবুস শহর মিনা, মুজদালিফা ও আরাফাতে অবকাঠামোগত কাজ প্রায় শেষ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিরাও প্রস্তুত হচ্ছেন মূল হজে অংশ নিতে। তীব্র গরমে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম। এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ থেকে 53,420 জন মক্কায় পৌঁছেছেন। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে 13 জনের মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে সাজিদুল আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আর পরদিন 27 মে সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। এই উপলক্ষে মূল হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে তাবুর শহর মিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লি। সব মিলিয়ে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। মিনা, মুজদালিফা, আরাফা আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সামগ্রিকভাবে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ আছে। আমরা দেশবাসীর জন্য দোয়া চাই এবং আমরাও দেশের জন্য দোয়া করি। এই বছর সৌদি সরকার আলহামদুলিল্লাহ চমৎকার উদ্যোগ নিয়েছেন। এবার ওনারা যে ব্যবস্থাপনা করেছেন আমাদের কাছে খুব ভালো লেগেছেন। বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন হাজিদের তাঁবু, টয়লেট, আসবাবপত্র এবং অন্যান্য অবকাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা সবগুলাই পরিদর্শন করছি, তো তারা আশ্বাস দিয়েছে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং হাজিদের যাতে আরামদায়কভাবে হজ সম্পন্ন করতে পারে, তারা আন্তরিকভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে। এদিকে অতিরিক্ত গরমে হাজিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম। কখন টেম্পারেচার বেশি, পরিবেশের টেম্পারেচার বেশি, ওটা মাথায় রেখে ওনাদের সেই মুভমেন্টগুলো করা উচিত। আমাদের মূল টার্গেট হচ্ছে হজ প্রোগ্রামটা আমরা যাতে ইনশাল্লাহ সুস্থভাবে করতে পারি। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে হজ ভিসায় আগতরা শুধু মক্কা, মদিনা, জেদ্দা ও তায়েফে ভ্রমণ করতে পারবেন। বৈধ হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে গুনতে হবে 20,000 সৌদি রিয়াল জরিমানা। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধে অচল অবস্থা কাটাতে চায়নার সহায়তার প্রয়োজন পড়বে না বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমেরিকার অর্থনীতির কি হবে সে বিষয়ে আপাতত চিন্তিত নন, বরং তেহরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর হতে দেবেন না। মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা হলেও তার 4 দিনের এই সফরের প্রাধান্য পাবে বাণিজ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্টকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চায়না। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। মধ্যপ্রাচ্য যুদ্ধে অনিশ্চয়তার মাঝেই চায়না সফরে বেরিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2017 সালের পর আবারও ওয়াশিংটনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বেইজিং এর মাটিতে পা রাখছেন তিনি। এবার প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। আগেরবার বাণিজ্য সংঘাতে জড়িয়েছিল চায়না আমেরিকা, আর এবার তেহরানের সঙ্গে সম্মুখ সমরে ওয়াশিংটন। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার 4 দিনের সফরে রওনা হওয়ার পথে সেই কথা স্বীকার করে নিলেন ট্রাম্প। জানালেন, প্রায় 1 দশক পর বেইজিং যাচ্ছেন তিনি। সন্দেহ নেই, ইরান যুদ্ধ শীর্ষ বৈঠকের আলোচনায় স্থান করে নেবে। তবে ট্রাম্প বলছেন, এবারের সফরে 2 দেশের বাণিজ্য ঘাটতি মেটানোই হবে তার প্রধান লক্ষ্য। তাছাড়া মধ্যপ্রাচ্য সংকট কাটাতে চায়নার সহায়তা লাগবে না বলেও দৃঢ়তার সঙ্গে জানালেন আমেরিকান প্রেসিডেন্ট। এদিকে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রটির প্রধান নির্বাহীকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চায়না। নিরাপত্তা কিংবা আপ্যায়ন কোনো জায়গাতেই কমতি থাকছে না। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যতই বলুন ইরান নিয়ে বেইজিং এর সহায়তার কোনো প্রয়োজন পড়বে না, বাস্তবতা হচ্ছে শির কাছে মধ্যপ্রাচ্যের সংকট থেকে উত্তরণে সহায়তা চাইতে পারেন ট্রাম্প। আদিব মোহাম্মদ, ATN বাংলা। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে যশোরে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পড়ালেখা করে দক্ষ নার্স হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান সংশ্লিষ্টরা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে যশোরের ফুলেরহাটে অবস্থিত আদ্দিন নার্সিং ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় উৎসব মুখর পরিবেশে। পরে কলেজ অডিটোরিয়ামে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। আদ্দিনের যে ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিস তুমি এনজয় করে এই বাংলাদেশে, এই পৃথিবীর একটা বেস্ট নার্স হিসেবে তোমার প্রতিষ্ঠিত হইতে পারে, সুতরাং সেই যোগ্যতা তোমার আছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, রেল রোড আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শিলা পোদ্দার এবং আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। আপনাদের দক্ষতা, ভালোবাসার কারণে সমাজে সুস্থতা এবং মানবিকতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, আমাদের কথা শুনবা। অনুষ্ঠানে 21তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 10 জন সিনিয়র স্টাফ নার্সকে সনদ দেয়া হয়। এখানকার সিস্টেম খুবই ভালো এবং টিচাররাও খুবই ভালো। পাশেই মেডিকেল কলেজ আছে, এখানে প্র্যাকটিসের জন্য খুব সুবিধা হয় আমাদের। এখানে সুশৃঙ্খল ল্যাব আছে, যার কারণে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের পাঠ্য বিষয়গুলোকে চর্চা করতে পারি হাতে কলমে। আয়োজকরা জানান, নার্সিং পেশাকে আরো মানবিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার প্রত্যয় থেকেই এই আয়োজন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মনস্টার বা দানব আকৃতির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া, যা ৩৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। সারমাত নামের এই আইসিবিএম মিসাইলটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আমেরিকা আন্তর্জাতিক চুক্তি থেকে সরে গেছে, যে কারণে মস্কোকে মিসাইল ও পরমাণু সক্ষমতা বৃদ্ধির পথ বেছে নিতে হয়েছে। বলা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ফলে চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্রেমলিনের সমরাস্ত্র বহরে যুক্ত হবে। এবারে খেলার খবর। রিয়াদ ডার্বিতে সৌদি প্রো লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের সাথে 1-1 গোলে ড্র করেছে আল নাসর। নিজেদের মাঠ আল আওয়াল পার্কে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো 83 মিনিট পর্যন্ত মাঠে থাকলেও গোলের দেখা পাননি। তবে 37 মিনিটে মোহাম্মদ সিমাকান এগিয়ে দেন আল নাসরকে। তবে আল হিলালও কম যায় না। অতিরিক্ত সময়ের 8 মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় বেন্তের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা আনে ব্লু ওয়েভরা। এতে 33 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আল নাসর, আর 32 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আল হিলাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আন্তর্জাতিক আইন মেনে ভারতের কাঁটাতারের বেড়ায় আপত্তি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়ে বন্ধুত্বের কথা বলা অবান্তর, ক্ষুব্ধ নাহিদ ইসলাম। ধারাবাহিক সিলিন্ডার বিস্ফোরণ ও তিতাসের গ্যাস লাইন লিকেজের অগ্নিকাণ্ডে আতঙ্কিত নারায়ণগঞ্জবাসী। 1.5 বছরে 300 দুর্ঘটনায় মারা গেছে শতাধিক মানুষ। পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তীব্র গরমে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা, 13 বাংলাদেশের মৃত্যু। এবং ইরান যুদ্ধে অচল অবস্থা কাটাতে চায়নার সহায়তা প্রয়োজন পড়বে না, আত্মবিশ্বাসী ট্রাম্প। 4 দিনের সফরে বেইজিংয়ের পথে মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।